আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, চলে আসলাম আবারও আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে। আমরা আবারও চলে আসলাম আপনাদের সাথে লাইভ ক্লাসে। কে কোথা থেকে লাইভ ক্লাসটি দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, দেখি কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, কমেন্ট করেন। সবাই একটু ঝটপট কমেন্ট করবেন। যারা অর্ণব স্যার পেজ থেকে ক্লাসটি দেখছেন, অর্ণবস ক্লাসরুম পেজ থেকে যারা ক্লাসটি দেখছেন, সবাই একটু কমেন্ট করবেন। অর্ণবস ক্লাসরুম পেজ থেকে যারা আছেন আমাদের সাথে। ওকে, মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন তো ভাই। সবার কাছে একটাই অনুরোধ, ক্লাসটা শেয়ার করে দেন। সবার কাছে আমার অনুরোধ, ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, শাহরিয়ার রোমান শাহরিয়ার রোমান যুক্ত হয়েছেন আমাদের সাথে, আর অনেকেই আছেন। দেখি সবাই একসাথে একটু ক্লাসটা শেয়ার করি। একসাথে সবাই একটু ক্লাসটা শেয়ার করি। একযোগে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। শেয়ার করে টাইমলাইনে একটু দিয়ে দেই সবাই ঝটপট। সবার কাছে অনুরোধ থাকবে, একসাথে সবাই একটু ক্লাসটা শেয়ার করি, একসাথে ক্লাস করতে চাই। এবং আজকে রাতে ব্রাজিলের খেলা আছে না? এই ব্রাজিল ফ্যান কারা কারা আছেন? ব্রাজিল ফ্যান কারা কারা আছেন একটু জানাবেন তো। ব্রাজিল ফ্যান কারা কারা আছেন? ব্রাজিল ফ্যান কারা আছেন? ব্রাজিলের সমর্থকদেরকে দেখতে চাই। ব্রাজিলের সমর্থকদেরকে দেখতে চাই। ব্রাজিল সমর্থক যারা আছেন তারা একটু কমেন্ট করেন, ব্রাজিল সমর্থক কারা? ওকে, অনেকে যুক্ত হয়েছেন। রোমান যুক্ত হয়েছে, কে আর সুজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, নূর আছেন, তাসনিম জান্নাত নূর আছেন, রাজিয়া সুলতানাকে মেনশন করেছেন, শামীম রেজা আছেন আমাদের সাথে। আচ্ছা, আমরা দেরি করতে চাই না, আমরা ক্লাসে যুক্ত হয়ে যাই। আমরা শুরু করি। আমরা আজকে টপ 10 এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। টপ 10 এমসিকিউ, যেই এমসিকিউ গুলো পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেই এমসিকিউ গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, খাতায় নোট করেন এবং টাইটেল করেন হাই ফ্রিকোয়েন্সি এমসিকিউ। টপ এমসিকিউ গুলো আজকে পড়াবে ইনশাআল্লাহ, যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ওকে, 1 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন 1 কি বলছে? প্রশ্ন 1 কি বলছে? 1 নম্বর প্রশ্ন কি বলছে? পাহাড়পুরের সম্পর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তি? পাহাড়পুরের সম্পর মহাবিহার বাংলার কোন আমলের স্থাপত্য কীর্তি? এটা হলো প্রশ্ন। ওকে, অ্যান্সার করেন তো। 1 নম্বর প্রশ্ন, সবাই ঝটপট অ্যান্সার করেন তো। প্রশ্ন 1, প্রশ্ন 1-এর উত্তর কি হবে? পাহাড়পুর সম্পর বিহার, প্রশ্ন অ্যান্সার কি হবে? পাহাড়পুর সম্পর বিহারের প্রশ্ন অ্যান্সার কি হবে? সম্পর বিহারের অ্যান্সার কোন আমলের শাসন আমলের কীর্তি? অ্যান্সার করেন তো। কোন আমলের শাসন কীর্তি? অ্যান্সার করেন। একের কত? একের কত? অ্যান্সার করেন। আচ্ছা, আমরা একটু আলোচনা করি। সোমপুর মহাবিহার, সোমপুর মহাবিহার, খেয়াল করেন, এই যে সোমপুর মহাবিহারটা আছে, এর অপর নাম, এর অপর নাম হলো পাহাড়পুর, পাহাড়পুর বৌদ্ধ বিহার। কি বিহার? পাহাড়পুর বৌদ্ধ বিহার। তাহলে সোমপুর মহাবিহারের আরো একটা নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার। আচ্ছা, এই বিহারটার অবস্থান কোথায়? এই বিহারটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলার, নওগাঁ জেলার পাহাড়পুরে, নওগাঁ জেলার পাহাড়পুরে এই বিহারটা আছে, সোমপুর মহাবিহার। এটা নির্মাতা রাজা, রাজা ধর্মপাল। তাহলে রাজা ধর্মপাল এই বিহারটা নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেন? রাজা ধর্মপাল। এই সবাই একটু অর্ণবস ক্লাসরুম পেজে চলে আসি তো ব্রাদার, তাড়াতাড়ি ক্লাস শেয়ার করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই এবং প্রচুর কমেন্ট করি, একটু প্রচুর কমেন্ট করার চেষ্টা করেন।
তাহলে এইটার অবস্থান কোথায়? নওগাঁ। সবাই কমেন্ট করেন কোথায় অবস্থান আছে? নওগাঁ। নওগাঁর কোথায়? পাহাড়পুরে। এই নওগাঁর কোথায় আছে? পাহাড়পুরে। নির্মাতাকে? রাজা ধর্মপাল। নির্মাতাকে? রাজা ধর্মপাল। আচ্ছা, এই যে বিহারটা আছে এটা পাল শাসনামলের পাল শাসনামলের শাসনামলের কীর্তি। তাহলে এটা পাল শাসনামলের কীর্তি। আচ্ছা, খেয়াল করেন এই যে সোমপুর মহাবিহার এটা বিশ্ব ঐতিহ্যের অংশ। বাংলাদেশে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য আছে 3টা। এই সবাই একটু বলেন তো ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য কয়টা? সবাই বলেন ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য কয়টা? 3টা। কয়টা ব্রাদার? 3টা। তাহলে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় কে? বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি স্বীকৃতি দেয় হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো। তাহলে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় কে? ইউনেস্কো। তাহলে বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য আছে কয়টা? 3টা বিশ্ব ঐতিহ্য আছে। সেগুলো কি? এর একটা হচ্ছে এই সোমপুর মহাবিহার। সোমপুর মহাবিহার। একটা হলো সোমপুর মহাবিহার, একটা হলো বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। সবাই কমেন্ট করেন বিশ্ব ঐতিহ্য কয়টা? 3টা। এই সবাই বলেন বিশ্ব ঐতিহ্য কয়টা? 3টা। 3 নাম্বার হচ্ছে এই আমাদের সুন্দরবন। তাহলে সোমপুর মহাবিহার এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। এই যে সুন্দরবন এটা আবার কিন্তু রামসার সাইটও বটে। এটা কিন্তু বাংলাদেশের প্রথম রামসার সাইট সুন্দরবন। তাহলে পাহাড়পুর বৌদ্ধবিহার কোন আমলে নির্মিত হয়েছে? পাল আমলে নির্মিত হয়েছে। কোন রাজা নির্মাণ করেছেন? রাজা ধর্মপাল। এই কোন রাজা? রাজা ধর্মপাল। মোহাম্মদ আলী রাজশাহী থেকে বলছেন। থ্যাংক ইউ ব্রাদার মোহাম্মদ আলী। আচ্ছা, বাংলাদেশের আরো কিছু বিহার আছে, বা বিহার বলতে কি বোঝায় খেয়াল করেন। বিহার হলো বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রপ্ত কেন্দ্র। এই বিহারটা কি? আচার আচরণ রপ্ত কেন্দ্র। আচ্ছা, আপনারা কি আজকে রাত 4টা পর্যন্ত আমার সাথে ক্লাস করতে রাজি আছেন? বলেন তো আমার সাথে রাত 4টা পর্যন্ত ক্লাস করতে রাজি আছেন কারা কারা? রাত সবাই একটু অন অফ ক্লাসরুম পেজে আসেন তো। রাত 4টা পর্যন্ত ব্রাজিলের খেলা শুরু হওয়া পর্যন্ত কারা কারা আমাদের সাথে আজকে আছেন বলেন। এবং আজকে প্রেডিকশন করবেন ব্রাজিল কয়টা দিতে পারে এবং তার বিপরীত দল কয়টা দিতে পারে, মরক্কো কয়টা দিতে পারে। তাহলে এই ব্রাজিল হচ্ছে, খেয়াল করেন, এই ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ। ল্যাটিন আমেরিকার একটা দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। এই যারা ব্রাজিল ফ্যান আছেন আপনারা একটু শিখেন, আপনারা তো অনেক কিছু পারেন না, আজকে শিখেন। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ, ফুটবলের উর্বর ভূমি ব্রাজিল, যার রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। বলেন কি বললাম? ব্রাসিলিয়া। আচ্ছা, খেয়াল করেন এই ব্রাজিলে কিন্তু আমাজন বনভূমি রয়েছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বনভূমি আমাজন বনভূমি কোথায় আছে? ব্রাজিলে। এই ব্রাজিলের 60% বনভূমি আছে যেখান থেকে পৃথিবীতে 20% অক্সিজেন দেওয়া হয়, হ্যাঁ, অক্সিজেন সরবরাহ হয়। আর এই ব্রাজিলের আমাজন বনভূমিকে বলা হয় পৃথিবীর ফুসফুস। ব্রাজিল ফ্যান কারা আছেন তারা একটু কমেন্টে লিখেন ব্রাজিল। আর যারা আর্জেন্টিনা ফ্যান আছেন আমার মতো বুক ফুলিয়ে বলবেন আর্জেন্টিনা। এবার কাপটা কে নিচ্ছে? চোখের সামনে এবার কাপ কে নিবে? আর্জেন্টিনা। চোখের সামনে কাপটা কে নিবে? আর্জেন্টিনা। আর চোখের সামনে বসে বসে কারা দেখবে? যারা ব্রাজিল ফ্যান আছেন তারা দেখবেন। ওকে, তাহলে 4টা পর্যন্ত ক্লাস করতে পারবো নাকি? একজন বলতেছে ব্রাজিল 4টা দিবে, পাগলের সুখ মনে মনে। আচ্ছা দেখেন, বিহার হলো বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রপ্ত কেন্দ্র। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন একটা বিহার তার নাম হচ্ছে, বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিহার কোথায় আছে? আচ্ছা এটা বলেন তো, এটার অ্যান্সার কি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিহার, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিহার এটা কোথায় আছে? এটা গতবার চট্টগ্রামে আসছিল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিহার কোথায়? অ্যান্সার করেন। আমি বলে দিই, পাকিস্তানের অধুনাতে আছে। কোথায় আছে? পাকিস্তানের অধুনাতে আছে এই বিহারটা। বলেন সেই বিহারের নাম কি?
সে বিহারের নাম কি? একজন বলছে নালন্দা মহাবিহার। না, নালন্দা মহাবিহার তো ভারতে আছে। নালন্দা মহাবিহার আছে ভারতে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিহার হলো তক্ষশিলা বিহার। তক্ষশিলা বিহার লিখে রাখতে পারেন, তক্ষশিলা বিহার। এটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিহার। কোথায় আছে? এটা আছে পাকিস্তানের অধুনাতে। পাকিস্তানের কোথায়? অধুনাতে। আর নালন্দা বিহার যারা অ্যান্সার করলেন, নালন্দা মহাবিহার আছে ভারতে, ভারতের বিহারে নালন্দা মহাবিহার, ভারতের, যেটা এই রাজা হর্ষবর্ধন নির্মাণ করেছিলেন, নালন্দা মহাবিহার। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি বলেন? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম হলো সীতাকোট বিহার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার সীতাকোট বিহার, যেটা আছে দিনাজপুরে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার সীতাকোট বিহার, দিনাজপুর। দিনাজপুর, দিনাজপুর। ওকে, দিনাজপুর। তাহলে সবাই আমার সাথে একটু বলেন তো, নালন্দা ভারত, নালন্দা ভারত, তক্ষশিলা পাকিস্তান। নালন্দা ভারত, তক্ষশিলা পাকিস্তান। নালন্দা ভারত, তক্ষশিলা পাকিস্তান। তক্ষশিলা কত? পাকিস্তান। আচ্ছা, বাংলাদেশের কিছু বিহার আমি বলে দিই, মনোযোগ দেন। আমাদের যে ঢাকা আছে না, আচ্ছা পড়ায় দেই তো, ভালো লাগতেছে না, না পড়াইলে ভালো লাগে না আসলে, মনে হয় সব পড়াই। বাংলাদেশে কিছু বিহার আছে, কোথায় কোথায় আছে পড়ায় দেই, আজীবন মনে রাখবেন। এই যে মিরপুর, মিরপুর ঢাকা, এই মিরপুর ঢাকাতে একটা বিহার আছে, তার নাম হলো শাক্যমুনি বিহার। শাক্যমুনি বিহার কোথায় আছে? শাক্যমুনি বিহার আছে মিরপুর ঢাকা। আচ্ছা, এবার আসেন আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, আনন্দ ভোজ, শালবন, ময়নামতি। আনন্দ ভোজ, শালবন, ময়নামতি, এই তিনটা বিহার আছে কুমিল্লায়। আনন্দ বিহার, আনন্দ বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, ময়নামতি বিহার, এই সবগুলো বিহার আছে কোথায়? কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার ময়নামতি। ভাই আসসালামু আলাইকুম, আমি তো ক্লাসে আছি। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাফ করুন। ওকে, ওকে, খেয়াল করেন। আহ আচ্ছা, আমার এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন। হ্যাঁ, তোমরা তার জন্য দোয়া করবা। হ্যাঁ, আর খুব অনেক পুরাতন শিক্ষার্থী, 2019 সালের ব্যাচের শিক্ষার্থী। আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, ময়নামতি বিহার, কুমিল্লার ময়নামতি, কুমিল্লাতে আছে এগুলা। আচ্ছা, তাহলে ঢাকা, কুমিল্লা। এবার আসেন চট্টগ্রামে কিছু বিহার আছে, যেমন যেমন মহামুনি বিহার। মহামুনি, মহামুনি বিহার, এটা আছে চট্টগ্রাম সিটি, জি চট্টগ্রাম। আবার রাজবন বিহার, রাজবন বিহার, এই রাজবন বিহারটা আছে রাঙামাটি। রাঙামাটি, রাজবন বিহার, রাঙামাটি। আচ্ছা, এবার দেখেন, খেয়াল করেন, এই পাশে লিখি, যেমন যেমন সোমপুর, সোমপুর বা পাহাড়পুর, সোমপুর বিহার বা পাহাড়পুর বিহার, সোমপুর বিহার, পাহাড়পুর বিহার। তারপর হচ্ছে জগদ্দল, জগদ্দল বিহার, হলুদ বিহার, হলুদ বিহার, সোমপুর বিহার, পাহাড়পুর বিহার, সোমপুর বা পাহাড়পুর বিহার, জগদ্দল বিহার, হলুদ বিহার, এই সবগুলো বিহার আছে কোথায়? এই যে সবগুলো বিহার, এগুলো আছে নওগাঁ জেলায়। এগুলো আছে নওগাঁ, নওগাঁ, এগুলো আছে কোথায়? নওগাঁ, নওগাঁ। তাহলে বিহার যেমন সীতাকোট বিহার, দিনাজপুর, লিখে রাখেন সীতাকোট বিহার, সীতাকোট বিহার, সীতাকোট বিহার, এইটা আছে দিনাজপুরে, দিনাজপুর, দিনাজপুর। যেমন ভাসু বিহার, ভাসু বা এটাকে আমরা বলি বসু বিহার, ভাসু বিহার বা বসু বিহার, এটা আছে বগুড়া, বগুড়া মহাস্থানগড়, মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়। ভাসু বিহার বা বসু বিহার কোথায় আছে? বগুড়ার। আচ্ছা, এত কম শিক্ষার্থী ক্লাস করতেছেন, আমার নিজেরই লজ্জা লাগতেছে। এত কম শিক্ষার্থী ক্লাস করেন আপনারা, মাত্র 171 জন। আমি ভাবি যে রাতের বেলা সবাই একটু ফ্রি থাকবেন, ক্লাস করবেন। ভাই শেয়ার করে দেন না, একটু মনটা ভালো হয়ে যাবে প্লিজ। আমি আপনাদের কাছে কিছুই চাই না।
আই ওয়ান্ট শেয়ার, আই ওয়ান্ট শেয়ার, আই ওয়ান্ট লাভ, ভালোবাসা। শেয়ার ইজ কেয়ারিং। প্লিজ শেয়ার করে দেন। আধা ঘন্টা যাওয়ার পর দেখবেন যে 100 জন মানুষ ফুরুত করে উদাও হয়ে যাবে। মা আপনাদের কি ঘুম পায় নাকি? জীবনে ঘুমকে হারাম করতে হবে, তাহলে ভালো কিছু সম্ভব। ঘুমকে হারাম করে দেন, ভালো কিছু সম্ভব। ওকে, এইগুলো বিহার। তাহলে মিরপুরের সাক্ষ্যমণি বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, ময়নামতি বিহার সব কুমিল্লাতে আছে। মহামণি বিহার চট্টগ্রামে, রাজবন বিহার রাঙামাটি, ভাসু বিহার, বসু বিহার বগুড়ার মহাস্থান করে, সোমপুর, পাহাড়পুর, জগদ্দল, হলুদ এই সবগুলো আছে নওগাঁতে। সাক্ষ্যমণি কোথায় আছে? সাক্ষ্যমণি আছে সীতাকুট বিহার রয়েছে দিনাজপুরে। দিনাজপুর, দিনাজপুর। সবাই একটু একটু বিজি হয়ে যায় বাবার রাজকন্যা। শেয়ার করেন তো ভাই, শেয়ার ইজ কেয়ারিং। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্ন যেটা ছিল আমাদের, সোমপুর মহাবিহার কোন শাসনামলে? পাল শাসনামলে। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নম্বর 2, প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? মৌর্য শাসন। তাহলে এই টপিকটা কোত্থেকে আসছে? এই টপিকটা আসছে হচ্ছে বাংলা, প্রাচীন বাংলার যে রাজবংশ আছে, সেই প্রাচীন বাংলার রাজবংশ থেকে। প্রাচীন বাংলার রাজবংশ থেকে মৌর্য বংশ। মৌর্য বংশ, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা চেয়েছে, হ্যাঁ প্রতিষ্ঠাতা, তার নাম হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ব্রাদার? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। খেয়াল করেন, এই মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন সম্রাট অশোক। সম্রাট অশোক, সম্রাট অশোক। এই বংশের, এই মৌর্য বংশের শেষ শাসক, শেষ শাসকের নাম হচ্ছে বৃহদত্ত। বৃহদত্ত। এই মৌর্যদের রাজধানী ছিল, মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র। মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র। মৌর্যদের রাজধানী কি? পাটালিপুত্র। তাহলে প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। অ্যান্সার এটা। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, খেয়াল করেন, আমরা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চাই। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি আছেন, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি আছেন, তিনি মগধের রাজা, মগধের রাজা নন্দকে, মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। মৌর্য বংশ প্রতিষ্ঠা, মগধের রাজাকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। বুঝতে পেরেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য। আর তিনি সর্বভারতীয় ঐক্য স্থাপন করেছিলেন। এই চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন? সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন। অর্থাৎ তিনি প্রথম রাজবংশ, তিনি সর্বভারতীয় ঐক্য স্থাপন করেছিলেন, একসাথে করেছিলেন। আচ্ছা, খেয়াল করেন, এই যে সম্রাট অশোক আছে, সম্রাট অশোক, এগুলো অনেক ডিটেলস আলোচনা করা যায়। আমি আজকে সব ডিটেলস করব না, জাস্ট অল্প একটু আলোচনা করব। এই যে সম্রাট অশোক, সম্রাট অশোক, তাকে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় এবং তিনি কলিঙ্গ যুদ্ধের কারণে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় এই সম্রাট অশোককে। সম্রাট অশোক তার সময়ে সে রাজধানী স্থাপন করেছিল এই মহাস্থানগড়ে। সম্রাট অশোক রাজধানী স্থাপন করেছিলেন মহাস্থানগড়ে এবং এই সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় এই বগুড়ার মহাস্থানগড়। কোথায় পাওয়া যায়? বগুড়ার মহাস্থানগড়ে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়। তাহলে দেখেন, প্রশ্ন এসেছে প্রাচীন রাজবংশ থেকে পরীক্ষায়। এই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, সমুদ্রগুপ্ত, তিনি ছিলেন গুপ্ত বংশের, এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত এবং তাকে কথিরাজ
বা কবিদের রাজ বলা হয়। তাকে কি বলা হয়? কথিরাজ বা কবিদের রাজ। তিনি অনেক সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইগুলো এই টপিক আসছে মৌর্য বংশ থেকে। তাহলে প্রাচীন ভারতের প্রথম রাজবংশ, প্রথম রাজ বংশটাই হচ্ছে এই মৌর্য বংশ। মৌর্য বংশ। ওকে, দুইয়ের কনসেপ্ট ক্লিয়ার? এই সবাই বলেন দুইয়ের কনসেপ্ট ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। শোনেন, আপনারা জাস্ট একটা জিনিস আমি আপনাদের কাছে হাম্বল করে রিকোয়েস্ট করব, সেটা কি? সেটা হলো আমার ক্লাস আপনি যেখানেই দেখবেন সেখানেই আপনি ক্লাস করবেন। তাহলে নতুন নতুন অনেক জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার ক্লাস যেখানেই করবেন সেখানে আপনি ক্লাস করবেন, যেখানে দেখবেন সেখানেই ক্লাস করবেন, হয় অফলাইন হয় মানে অনলাইন। যদি অফলাইনে পাবেন না, অনলাইনে করবেন। অন্যদের থেকে ইনশাআল্লাহ আপনাকে চমৎকার করে পড়ানোর চেষ্টা করব বলছি। বাকিটা আপনাদের উপর নির্ভর করবে ক্লাস কতটুকু বোঝেন। স্যার আজকের টপিক কি? স্যার আজকের টপিক এই যে দেখেন, টপ 10 প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটা? গ্যাস রিলেটেড, সম্পদ রিলেটেড প্রশ্ন প্রচুর পরিমাণ পরীক্ষায় আসবে। ভাই আপনি যাই করেন সম্পদ রিলেটেড প্রশ্নগুলো ভালো করে এই চ্যাপ্টার পড়া যাবেন। সম্পদ, প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। খেয়াল করেন, মিথেন। বাংলাদেশে বিডিতে সর্বপ্রথম গ্যাস আবিষ্কৃত হয়। বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস আবিষ্কৃত হয় 1955 সালে সিলেটের হরিপুরে। সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়? সিলেটের হরিপুরে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে। ওকে, আচ্ছা এবার আসেন, খেয়াল করেন, গ্যাস উত্তোলন শুরু হয় বাংলাদেশে গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। 1957 সালে এই হরিপুর সিলেট থেকেই গ্যাস উত্তোলনটা শুরু হয়েছে। পরীক্ষায় যদি প্রশ্ন করে গ্যাস উত্তোলন শুরু হইলো কবে? 1957 সালে গ্যাস উত্তোলন শুরু হয়। আচ্ছা খেয়াল করেন, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে কোনটা জানেন? এই যে তিতাস গ্যাস ক্ষেত্র, তিতাস গ্যাস ফিল্ড, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে আছে। আচ্ছা, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। আচ্ছা দেখেন, বাংলাদেশে সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হলো দুইটা। সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে সাঙ্গু চট্টগ্রামে, আরেকটা হচ্ছে কুতুবদিয়া, এটা আছে কক্সবাজারে। সাঙ্গু চট্টগ্রাম, কুতুবদিয়া কক্সবাজার। বাংলাদেশের দুইটা সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। তাহলে প্রশ্নে বলছে বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটা? এই যে সাঙ্গু, সিটিজিতে সাঙ্গু, এটা প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। আর দ্বিতীয় হচ্ছে কুতুবদিয়া। খেয়াল করেন, বাংলাদেশে দুইটা গ্যাস ক্ষেত্র এখনো পরিত্যক্ত। পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র আমি এখানে লিখি, পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র। পরিত্যক্ত হচ্ছে কয়টা? দুইটি। একটা হলো কামতা, এটা আছে গাজীপুর, আরেকটা হলো ছাতক, সিলেট। কামতা গাজীপুর, আরেকটা হলো ছাতক। তাহলে ছাতক সিলেট আর হলো কামতা গাজীপুর, এই দুইটা গ্যাস ক্ষেত্র হলো পরিত্যক্ত। আর অগ্নিকাণ্ড ঘটছে দুইটা গ্যাস ক্ষেত্রে। কয়টা? দুইটা। অগ্নিকাণ্ড ঘটে দুইটা গ্যাস ক্ষেত্রে, আমি এইখানে লিখি অগ্নিকাণ্ড।
অগ্নিকাণ্ড ঘটেছে দুইটা গ্যাস ক্ষেত্রে, একটা হলো ট্যাংরা টিলা আর একটা হলো মাগুরা ছড়া। তাহলে লিখতে পারেন যে ট্যাংরা টিলা এটা একটা, আর একটা হলো মাগুরা ছড়া। কোথায় লিখবো রে বাবা? আচ্ছা নিচে লিখি মাগুরা ছড়া, ট্যাংরা টিলা আর হচ্ছে মাগুরা ছড়া গ্যাস ফিল্ড। দুইটা গ্যাস ফিল্ড হচ্ছে অগ্নিকাণ্ড ঘটেছে, ট্যাংরা টিলা মাগুরা ছড়া গ্যাস ফিল্ড। খেয়াল করেন আরো গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশকে স্থল ব্লক আর জল ব্লকে ভাগ করা হয়। গ্যাস উত্তোলনের জন্য মোট 49টা ব্লক আছে। এই গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের ব্লক কয়টা? ব্লক হলো 49টি ব্লক। গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশের মোট ব্লক কয়টা? 49টা। খেয়াল করেন সবচেয়ে উত্তোলনের দিক থেকে সবচেয়ে বেশি উত্তোলন করা হয় যে গ্যাস ফিল্ড থেকে, সেটা হচ্ছে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। বিয়ানীবাজার। গ্যাস নিয়ে অনেক পড়ানো যাবে, হ্যাঁ। কোথায় পড়াবো জানেন? আমার পেইড ব্যাচে পড়াবো এইগুলা। তাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, অনেক যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। নোট করে নেন এই জিনিসগুলা, নোট করে নেন এই জিনিসগুলা, নোট করে নেন। ইনশাল্লাহ ভালো কিছু করবেন, সত্যি বলছি ভালো কিছু পরীক্ষায় আসবে। আর আমি কালকে আগামী সপ্তাহ থেকে প্রত্যেক শুক্রবার আর শনিবার যত চাকরি পরীক্ষা হবে সেই চাকরির প্রশ্নগুলো সলভ করাবো রাতের বেলা ইনশাআল্লাহ। শুক্র শনিবার চাকরির প্রশ্নগুলো সলভ করাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। এবং আজকের ক্লাসেও সলভ করাতে পারি, জাস্ট অপেক্ষা করেন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা কয়টা? ইপিজেড দেখেন যে প্রশ্নগুলো নিয়েছে এগুলো কিন্তু হট প্রশ্ন, হ্যাঁ। এগুলো হচ্ছে স্পাইসি কোশ্চেন। স্পাইসি তো বোঝেন, এগুলো হচ্ছে স্পাইসি কোশ্চেন। ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। স্পাইসি বোঝেন, এগুলো হট কোশ্চেন। আপনাদেরকে যা পড়াবো সেগুলো হচ্ছে হট স্পাইসি কোশ্চেন পড়াবো। এগুলো পড়বেন আর পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, উপরে আল্লাহ, নিচে আমরা আসি। আরে আপনার সাধারণ জ্ঞানের দায়িত্ব আমাকে দেন না রে ভাই, কেমন কেন করেন? জীবনে কিপটামি করে কি লাভ হবে? দেখেন আমি আমার লাইফে এই থিওরি মানি, কিপটামি করে সম্পদের পাহাড় গড়বো, সেগুলো ভোগ করতে পারবো না, ছেলে মেয়ে ভোগ করবে না, কি করবে আল্লাহ মাহবুব জানে। এই জন্য যা উপার্জন করি খরচ করি। আপনার জ্ঞান, আপনি জ্ঞান অর্জন করতে চান, কিপটামি কেন করেন? অর্ণব স্যারের ক্লাস কেন করেন না বলেন? ক্লাস করলে দুইটা তথ্য একটু বেশি জানলেন, একটু গুছায়া পড়লেন। না আপনারা দায়িত্ব দিবেন না, দায়িত্বটা দিয়েন সাধারণ জ্ঞানের। আমার যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচটা আছে পড়াচ্ছি সুন্দর করে, সেখানে ক্লাস করলে জাস্ট মন ভালো হবে, এতটুকু বললাম। ক্লাস করলে মনে হবে যে আলহামদুলিল্লাহ ক্লাস করতেছে। যারা ক্লাস করে তারা একটু কমেন্ট করেন। কেউ যদি এখানে আমার পেইড ব্যাচের শিক্ষার্থী থাকেন, তাহলে একটু কমেন্ট কইরেন যে ক্লাস কেমন হয়। আহসান আহমেদ বলছি এত সহজ প্রশ্ন আসবে, এগুলো বিগত বছরের প্রশ্নই নিছি আমি, বিসিএস এর প্রশ্ন এগুলো। ওকে, এটা বিসিএস এর প্রশ্ন, যা দেখতেছেন সব বিসিএস এর প্রশ্ন। বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টা? খেয়াল করেন। এই ইপিজেড নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠান আছে তার নাম হলো বেবজা, BEPZA, বেবজা। এই বেবজার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এটা হচ্ছে বেবজার পূর্ণ রূপ। আচ্ছা, এই বেবজাটা প্রতিষ্ঠা হইল 1980 সালে। বেবজা প্রতিষ্ঠা হয় কত সালে? 1980 সালে বেবজা প্রতিষ্ঠা হয়। আর বেবজা তার কার্যক্রমটা শুরু করেছে 1983 সাল থেকে। কার্যক্রম শুরু 1983 সালে। আর এই বেবজার প্রধান হয় কে জানেন? প্রধানমন্ত্রী। বেবজার প্রধানকে? প্রধানমন্ত্রী। বেবজার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
বেবজার প্রধান বঞ্চন। এইবার আসেন আমাদের মোট ইপিজেড, হচ্ছে 10টা। মোট ইপিজেড কয়টা? 10টা। এর মধ্যে সরকারি ইপিজেড হচ্ছে 8টি, সরকারি ইপিজেড 8টি, আর বেসরকারি ইপিজেড হচ্ছে 2টা। সরকারি 8টা, বেসরকারি কয়টা? 2টা। চাইছে কি? চাইছে সরকারি, তাহলে অ্যান্সার হবে কি? 8। খেয়াল করেন এই যে 2টা ইপিজেড যে বেসরকারি, এই দুইটাই আছে চট্টগ্রামে। একটার নাম হলো কেইপিজেড, অর্থাৎ কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা কেইপিজেড একটা। আর এটা হলো আরইপিজেড, অর্থাৎ রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন, রাঙ্গুনিয়া কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন, আর এটা হচ্ছে রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। দুইটাই কোথায় আছে? চট্টগ্রামে। আর দুইটাই 1999 সালে প্রতিষ্ঠা হয়েছে। এই বেসরকারি ইপিজেড দুইটাই 1999 সালে প্রতিষ্ঠা হয়েছে। তাহলে সরকারি 8টা, বেসরকারি 2টা। বেসরকারি দুইটাই আছে চট্টগ্রামে, দুইটাই 1999 সালে প্রতিষ্ঠা হয়। একটা নাম হচ্ছে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন, আর এটা হচ্ছে রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। আচ্ছা, খেয়াল করেন, এইবার আসেন খেয়াল করেন আমরা সরকারি ইপিজেড গুলো কোনগুলো, এগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। যেমন সরকারি গুলোকে মনে রাখার টেকনিক হচ্ছে সিডিএমসি ইইউএকে, সিডিএমসি ইইউএকে। এই সি থেকে হচ্ছে চিটাগং ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড। এটা হলো বাংলাদেশের বিডির প্রথম ইপিজেড, বাংলাদেশের প্রথম ইপিজেড, যেটা প্রতিষ্ঠা 1983 সালে। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড, যেটা 1983 সালে প্রতিষ্ঠা হয়। ডি থেকে হলো ঢাকা ইপিজেড, এটা আছে ঢাকার সাভারে। কোথায় আছে? ঢাকার সাভারে। এই ঢাকা ইপিজেড 1993 সালে প্রতিষ্ঠা হয়। এটা হলো বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড, তাহলে প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম, আর দ্বিতীয় ইপিজেড হচ্ছে সাভার, ঢাকা, 1993 সালে প্রতিষ্ঠা হয়। এরপরে এই মংলা, 3 নম্বর ইপিজেড হচ্ছে মংলা বাগেরহাট, এটা হলো তৃতীয় ইপিজেড। 4 নম্বর হচ্ছে কুমিল্লা ইপিজেড, চতুর্থ ইপিজেড। 5 নম্বর হচ্ছে ঈশ্বরদী পাবনা ইপিজেড, পঞ্চম। ষষ্ঠ হলো উত্তরা নীলফামারী, এটা হলো বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা নীলফামারী। বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কি? উত্তরা নীলফামারী ইপিজেড। তাহলে সি থেকে চট্টগ্রাম, ডি থেকে ঢাকা, এম থেকে মোংলা, সি থেকে কুমিল্লা, ই থেকে ঈশ্বরদী, ইউ থেকে উত্তরা নীলফামারী। এই যে এ থেকে হলো আদমজি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জ এটা। কে থেকে হলো কর্ণফুলী ইপিজেড, এই কর্ণফুলী ইপিজেড রয়েছে চট্টগ্রামে। এটা 2006 সালে প্রতিষ্ঠা হয়েছে। সর্বশেষ ইপিজেড, বাংলাদেশের সর্বশেষ ইপিজেড হচ্ছে এই উত্তরা, আমাকে কি বলে, কর্ণফুলী চট্টগ্রাম। তাহলে বাংলাদেশের প্রথম ইপিজেড রয়েছে চট্টগ্রামে, আর বাংলাদেশের শেষ ইপিজেড রয়েছে চট্টগ্রামে। শেষ ইপিজেড কোথায়? চট্টগ্রামে। আচ্ছা, আপনাকে এবার বলল যে বাংলাদেশের মোট কতটি ইপিজেড চট্টগ্রামে আছে? বলল বিডির মোট কতটি ইপিজেড সিটিজিতে, কতটা ইপিজেড চট্টগ্রামে আছে? অ্যান্সার করেন তো। বাংলাদেশের মোট কয়টা ইপিজেড, বাংলাদেশের মোট কতটি ইপিজেড চট্টগ্রামে আছে? বাংলাদেশের মোট কতটা ইপিজেড চট্টগ্রামে আছে বলেন, সব অ্যান্সার করেন। বাংলাদেশের মোট কতটি ইপিজেড চট্টগ্রামে আছে? বাংলাদেশের মোট কতটি ইপিজেড চট্টগ্রামে আছে? বাংলাদেশের মোট কতটি ইপিজেড চট্টগ্রামে আছে?
বাংলাদেশের মোট কতটি ইপিজেড চট্টগ্রামে আছে? একজন বলছে 3টা। এই যে দেখেন ভুল করতেছেন, একজন বলেছেন 3টা। মুবদাউল রহমান। আচ্ছা বলেন তো, অর্ণবস ক্লাসরুম পেজে কমেন্ট করেন, অর্ণবস ক্লাসরুম পেজে কমেন্ট করেন 3টা। এই যে অনেকে বলতেছে 3টা, দেখেন ভুল করতেছেন। সরকারি ইপিজেড, সরকারি ইপিজেড চট্টগ্রামে আছে 2টা। এই যে দেখেন চট্টগ্রাম ইপিজেড আর হচ্ছে কর্ণফুলী ইপিজেড। আর ওইদিকে বেসরকারি আছে 2টা, বেসরকারি, বেসরকারি আছে 2টা। এই টোটাল 4টা ইপিজেড চট্টগ্রামে আছে। সরকারি 2টা, বেসরকারি 2টা, সরকারি 2টা, বেসরকারি 2টা। খেয়াল করছেন ভুল কোথায় হয়? ভুল কোথায় হয় খেয়াল করেছেন? এইভাবেই কিন্তু ভুল হয়ে যায়, এভাবে ভুল হয়ে যায়। আমি আপনাদেরকে, যারা আমার পেট বেচে পড়ে, এখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওপেনলি বলেন আমার ক্লাস বাকিদের ভালো লাগে কিনা। যদি ক্লাস ভালো না লাগে তাহলে টাকা ফেরত, পেইড কোর্সের টাকা ফেরত। সহজ কথা। যদি ক্লাস ভালো না লাগে তাহলে পেইড কোর্সের টাকা ডাবল দিব, ডাবল ডাবল। আর 8 মাস ক্লাস না পাইলে টাকা ডাবল। সহজ কথা। তো আমার অনলি সাধারণ জ্ঞানের 8 মাস ব্যাপী কোর্স আছে, সেটা হলো কোর্স ফি। সেকেন্ড টাইমার্সদের আলাদা ব্যাচ, জবের আলাদা ব্যাচ। কোর্স ফি বোথ সেম 1020 টাকা। ওকে। আচ্ছা পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে? ভাষার স্বীকৃতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভাষার স্বীকৃতি, ভাষার স্বীকৃতি, এই টপিক ভালো করে পড়তে হবে। ভাষার স্বীকৃতি, বাংলা ভাষার স্বীকৃতি, বলেন তো, অ্যান্সার করেন। বাংলা ভাষার স্বীকৃতি। তাহলে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর স্বীকৃতি দিয়েছেন। তাহলে দেখেন 1999 সালে ইউনেস্কো, ইউনেস্কো, ইউনেস্কো কি করেছে? ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 1999 সালের এই 17 নভেম্বর। 1999 সালের 17 নভেম্বর। এরপরে আসেন 2000 সালে বিশ্বের, বিশ্বের 188টি দেশ, বিশ্বের 188টা দেশ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি পালন করে, পালন করে। তাহলে গোটা পৃথিবীর 188টা দেশ 21শে ফেব্রুয়ারি পালন করে 2000 সাল থেকে। 2002 সালে, 2002 সালে আফ্রিকার দেশ, 2002 সালে আফ্রিকার দেশ সিয়েরা লিওন, সিয়েরা লিওন তাদের দেশের, তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা, দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে, দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে এই বাংলাটাকে স্বীকৃতি দেয়। দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাটাকে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন, সিয়েরা লিওন দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্যার ইউনেস্কোর কাজ কি? ইউনেস্কোর পুনর হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তাহলে এডুকেশন, শিক্ষা, সায়েন্টিফিক, বিজ্ঞান, কালচারাল মানে সংস্কৃতি। তাহলে ইউনেস্কো 3টা বিষয় নিয়ে কাজ করে, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি। বুঝতে পারছেন? কে যেন প্রশ্ন করলো ইউনেস্কোর কাজ কি? আচ্ছা বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়। এরপরে 2010 সাল থেকে, 2010 সাল থেকে ইউএন এই 21শে ফেব্রুয়ারিকে পালন শুরু করে, শুরু করে। তাহলে প্রশ্ন চেয়েছে ইউনেস্কো কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? 17 নভেম্বর 1999 সালে স্বীকৃতি দিয়েছে।
দেখেন এই বছরও 50তম বিসিএস এ কিন্তু প্রশ্ন আসছে ভাষা আমাদের ভাষা আন্দোলন থেকে, এই শহীদ মিনার কোথায় আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। আফ্রিকার দেশ সিয়েরা লিওন। আজকে খেলা হচ্ছে ব্রাজিল আর কি মরক্কো নাকি? তাহলে মরক্কো আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে মরক্কো। মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। এই মরক্কোকে বলা হয় ফেচ টুপির দেশ। মরক্কোকে কি বলা হয়? ফেচ টুপির দেশ বা ভাসমান মসজিদের নগরী। পরীক্ষা লিখে রাখেন, আসতে পারে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, প্রত্যেকদিন যে যে খেলা হচ্ছে যে দেশের, সেই দেশের ইনফরমেশন গুলো ক্লাসের মাঝখানে মাঝখানে বলতে থাকবো। সেই দেশের ইনফরমেশন গুলো আশা করি অনেক অনেক বেশি উপকৃত হবেন, অনেক বেশি হবেন। জাতিসংঘের একটা সম্মেলন হয়েছিল মরক্কোতে। ওকে, 6 নম্বর প্রশ্ন, সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? সংবিধানের হস্তলেখক কে? টপিক সংবিধান। দেখেন আমি কিন্তু আজকে হাই ভোল্টেজ এমসিকিউ গুলো নিয়েছি, যেই এমসিকিউ গুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, যেই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, অথবা আমি যে ব্যাখ্যা পড়াচ্ছি সেই ব্যাখ্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। কাজে ক্লাসটা শেয়ার করেন, খেয়াল করেন। সংবিধানের সাথে, আপনি আমার সাথে লিখে রাখতে পারেন, সংবিধানের সাথে জড়িত ব্যক্তি। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, খেয়াল করেন। প্রথম জনের নাম আমরা আলোচনা করি, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান তিনি অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেছিলেন। অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেছিলেন শেখ মুজিবুর রহমান এবং সংবিধানে সর্বপ্রথম স্বাক্ষর করেন। সংবিধানে, জেনে রাখেন, সংবিধানে সর্বপ্রথম স্বাক্ষর করেন। যদিও এখন প্রশ্ন আসবে না শেখ মুজিব নিয়ে, তাও আমি বলে রাখছি, সংবিধানে সর্বপ্রথম স্বাক্ষর করেন। এক। এরপরে আমরা আলোচনা করব আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি গণপরিষদ আদেশ জারি করেন। সংবিধানের যে গণপরিষদ, সেই গণপরিষদ আদেশ জারি করেন। তাহলে অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেছিলেন শেখ মুজিবুর রহমান, আর গণপরিষদের আদেশ জারি করেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। আচ্ছা, এবার আসেন আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ তিনি এই গণপরিষদে সভাপতিত্ব করেন। গণপরিষদে সভাপতিত্ব তিনি করেছেন, আব্দুর রশিদ তর্কবাগীশ। আচ্ছা, এবার আসেন শাহ আব্দুল হামিদ গণপরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। গণপরিষদের স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। আচ্ছা, এবার আসেন মোহাম্মদ উল্লাহ। এই মোহাম্মদ উল্লাহ ছিলেন গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। আচ্ছা, এবার আসেন ডক্টর কামাল হোসেন, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ডক্টর কামাল হোসেন। তিনি সংবিধানের রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন। তিনি সংবিধানের জনক বা সংবিধানের রূপকার, বা বলতে পারেন খসড়া সংবিধান উত্থাপনকারী। তিনি কি? খসড়া সংবিধান উত্থাপনকারী। লিখে রাখতে পারেন, খসড়া
খসড়া সংবিধান, তিনি গণপরিষদের খসড়া সংবিধান উত্থাপনকারী এই ডক্টর কামাল হোসেন। বেগম রাজিয়া বানু, এবার আসেন বেগম রাজিয়া বানু সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। খেয়াল করেন, এই যে সংবিধানের হস্তলেখক, এই সংবিধানের হস্তলেখক হচ্ছেন আব্দুর রউফ। হস্তলেখক সংবিধানের হাতে লিখেছেন কি? আব্দুর রউফ। আর সংবিধানের ডিজাইনার, সংবিধানের অঙ্গ সজ্জাকারী, সংবিধানের ডিজাইনার কে ছিলেন? আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংবিধানের ডিজাইনার শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাহলে দেখেন, সংবিধানের রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। কে ছিলেন? সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, তাহলে এই যে সংবিধানের হস্তলেখক এ কে এম আব্দুর রউফ, এই আব্দুর রউফ সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা কয়টা? 93টা। সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা কয়টা ব্রাদার বলেন? সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা হচ্ছে 93টি। পরীক্ষায় আসতে পারে সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা কয়টা? 93টা। আর স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা কয়টা? প্রশ্ন দিতে পারে, স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা কয়টি? আমাকে একটু অ্যান্সার করেন, স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা কয়টি? আমাকে অ্যান্সার করেন, স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা কয়টা? স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা কয়টি? দেখি বাকিরা উত্তর করেন তো, অ্যান্সার করার চেষ্টা করেন। অ্যান্সার করলে ভালো লাগবে, অ্যান্সার করার চেষ্টা করেন। এই পড়া কি বুঝতে পারেন? পড়া কি বুঝতে পারেন আমার? যদি পড়া বুঝতে পারেন তাহলে বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে 93টা স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা হচ্ছে 93টা। আচ্ছা, 2-4টা কমেন্ট পড়ি একটু, হ্যাঁ? আচ্ছা, সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা হচ্ছে 93টি, আর স্বাক্ষর সহ 108টি। আচ্ছা, সীমা কমেন্ট করছেন। আচ্ছা, মিডওয়াইফ অনামিকা, তুমি তোমার পেট বেঁচে শিক্ষার্থী। মিডওয়াইফ অনামিকা, যতটুকু জানি। ওকে, আচ্ছা, এরপরে আসি 7 নম্বর প্রশ্ন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী, আচ্ছা, আজকে জবে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করাবো, এই জন্য ক্লাস থেকে কেউ চলে যায় না। আজকের জবে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিক, আলোচনা করব। হ্যাঁ, দেখেন ভাই, আমি পড়াতে চাই, আমি পড়ানোর মানুষ। শুধু আপনাদেরকে বলবো যে আপনারা একটু ক্লাসে থাকবেন। পড়াতে চাই, আপনারা ক্লাসে থাকবেন। সাধারণ জ্ঞান যত ডিপ লেভেল থেকে প্রশ্ন আসুক না কেন, ইনশাআল্লাহ উত্তর করার চেষ্টা করবেন। ঠিক আছে? আছেন তো নাকি? আচ্ছা, তার আগে একটা কাজ করেন, এই যে অর্ণবস ক্লাসরুম পেজটাতে যে লাইভ চলতেছে এটা একটু রিয়্যাক্ট দেন তো। আপনারা তো রিয়্যাক্টই দেন না। এই ক্লাসরুম পেজে যে পোস্টটা হচ্ছে, ক্লাসের লাইভ চলতেছে, এটাতে একটা রিয়্যাক্ট দিয়ে আসেন সবাই। একটু রিয়্যাক্ট দেন। মাত্র 147টা রিয়্যাক্ট, 500 কমেন্ট। আপনারা বিভিন্ন মানুষের ক্লাসে গিয়ে তো সেই লেভেলের কমেন্ট করেন, আমার ক্লাসে তার মানে পড়া ভালো হয় না। তাহলে আমি একদম কনফার্ম যে আমার হয়তো ক্লাস ভালো হয় না, এই জন্য আপনারা করেন না, রিয়্যাক্ট দেন না। ক্লাস মনে হয় ভালো হয় না, কারণ ক্লাস ভালো হলে তো আপনারা আমাদের কোর্সেও আসতেন, তাই না? তাহলে মনে হয় আরো ভালো টিচারের ক্লাস আপনারা করতে অভ্যস্ত, আমার যেটা মনে হয় আর কি। সত্যি এটাই মনে হয়। খেয়াল করেন, বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে দুটি দেশের
সীমানা আছে? বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা আছে। বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে ব্রাদার? দুইটা দেশের সীমানা আছে। একটা দেশের নাম হলো ভারত, আপনারা সবাই জানেন। আর একটা দেশের নাম হলো মিয়ানমার। মিয়ানমার, এই যে মিয়ানমার, এই মিয়ানমারের দুটি রাজ্যের সাথে, মিয়ানমারের দুটি রাজ্যের সাথে আমাদের সীমানা আছে। মিয়ানমারের কয়টা রাজ্যের সাথে? দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। সেটা কি? একটা রাজ্যের নাম হলো রাখাইন, যার আরেকটা নাম হচ্ছে আরাকান রাজ্য। আরেকটা রাজ্যের নাম হচ্ছে চীন, বা বানানটা চয় ঋষিকার দন্তন চীন। চীন। খেয়াল করেন, এই যে রাখাইন রাজ্য, এই রাখাইন রাজ্য থেকে 1978 সালে রোহিঙ্গারা এই বিডিতে আসে, বাংলাদেশে আসে। 1978 সালে এরা বাংলাদেশে প্রথম আসছে, রোহিঙ্গারা আসছে, বুঝতে পারছেন? এবং 1982 সালে এই রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারিয়েছিল। মিয়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। মিয়ানমার, এই মিয়ানমারকে আমরা বলছি সোনালী প্যাগোডার দেশ। মিয়ানমারকে আমরা বলি যে সোনালী, সোনালী না লিখে মোনালি লিখে ফেলছি, সোনালী প্যাগোডার, সোনালী প্যাগোডার দেশ হচ্ছে এই মিয়ানমার। ওকে, ভারত। এবার আসেন ভারত। ভারতের 5টি রাজ্যের সাথে, ভারতের 5টি রাজ্যের সাথে সীমানা আছে। আমাদের দেশের সাথে ভারতের 5টা রাজ্যের সীমানা আছে। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? 5টা। সেই 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের সাথে সীমানা সবচেয়ে বেশি। একটা রাজ্যের নাম হলো আসাম, এই আসামের সাথে সীমানা সবচেয়ে কম। তাহলে পশ্চিমবঙ্গের সাথে সীমানা সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গের সাথে সীমানা সবচেয়ে বেশি, আর আসামের সাথে সীমানা সবচেয়ে কম। বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন, এছাড়াও রয়েছে মেঘালয়, ত্রিপুরা, আর হচ্ছে মিজোরাম। মিজোরাম, এই রাজ্যগুলো, এই যে 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্যের মধ্য থেকে 7 সিস্টার্স ভুক্ত রাজ্য, 7 সিস্টার্স, 7 সিস্টার্স ভুক্ত রাজ্য, 7 সিস্টার্স ভুক্ত রাজ্য হচ্ছে 4টা। সেই 4টা কি কি? এই যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এইগুলো হচ্ছে 7 সিস্টার্স ভুক্ত। আর 7 সিস্টার্স ভুক্ত নয়, যেটা বাংলাদেশের সাথে সীমানা আছে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রশ্ন আসে, ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে যেই রাজ্যটা, এরকম রাজ্যের নাম কি? এই রাজ্যটার নাম হচ্ছে 7 সিস্টার্স ভুক্ত রাজ্য না, তাও সীমানা আছে। আহসান আহমেদ বলছে, অর্থনৈতিক সমস্যা না হলে স্যার আপনার কোর্সে সবার আগে ভর্তি হতাম। অর্থনৈতিক সমস্যা যাদের আছে তারা একবার অর্ণব ভাইয়ের পেজে, অর্ণবস ক্লাসরুম পেজে একবার একটু মেসেজ দিয়েন যে ভাই অর্থনৈতিক সমস্যা আছে, ভর্তি হতে পারি নাই বা পারছি না, কনসিডার করে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে? টাকা পয়সা কবরে নিয়ে যাব না, মাথায় রেখেন এটা। 200-100 টাকা কমে যদি আমি আপনার মতো একজন শিক্ষার্থীকে ভর্তি নেই, আল্লাহ আল্লাহ আমার রিজিকে অনেক বাড়াই দিবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু টাকা পয়সা কম দেখে অন্য একটা জায়গায় ভর্তি হবেন যেখানে আপনি বোঝেন না, এরকম কাজ করেন না। দেখেন, আপনি খেয়াল করেন, আপনি কখনো তো একটা ছেঁড়া কাপড়, ধরেন পেটের এখানে ছেঁড়া, এরকম একটা কাপড় পরে তো কখনো বাহিরে যান না, যান কি? যান না। আপনি কখনো একটা পচা খাবার আপনাকে দেয়া হচ্ছে খেতে, ওটা কি আপনি কখনো খান? তা কিন্তু খান না। একটা পচা পানি, দুর্গন্ধযুক্ত পানি, সেই পানিতে গোসল করেন? কখনোই করেন না। তাহলে খেতে গেলে একটা ভালো খাবার খান, পড়তে গেলে একটা ভালো জামা পরেন, নিজের শরীরকে পরিষ্কার করতে গেলে আপনি ভালো পানি দিয়ে গোসল করেন। তাহলে ভাই বলেন, আপনার জ্ঞান অর্জনের জন্য
জ্ঞান অর্জনের জন্য আপনি একটু আমাকে বলেন যে আপনি কেন ভালো ক্লাস রেখে খারাপ দিকে যাবেন? কার্তিক চন্দ্র নতুন হিসেবে জানতে চাই এখানে কি অল জবের কোর্স? হ্যাঁ, 9 টু 12 মানে 9 টু 20 গ্রেড, নবম থেকে 20 গ্রেডের সকল চাকরির জন্য পড়াই আমি। আর অ্যাডমিশনের জন্য সেকেন্ড টাইমার্স, ফার্স্ট টাইমার্স, যত টাইমার্সই হোক না কেন পড়াই। ওকে, তাহলে দেখেন, চিন্তা করেন, এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। পড়ার ক্ষেত্রে ভালো একটা বই কেন পড়বেন না? ভালো একটা বই পড়েন। আপনার কাছে যদি মিহির স্টিকে না থাকে তাহলে তো আপনি আপনি মিহির স্টিকে বইটা পড়েন না ভাই। আমি তো বলছি মিহির স্টিকে বইটা নেন, এটা চালায় দেওয়ার দায়িত্ব আমার, এটাকে মুখস্থ করার দায়িত্ব আমার, মুখস্থ করাই দিব আমি ইনশাআল্লাহ। যা যা দরকার হয় আমি পড়াই দিব আপনাকে। আপনি কেন টেনশন নেন? আমি তো কথা দিছি আপনাকে, আমি তো কথা দিছি আপনাকে, শেষ করাই দিব। এর যত প্রশ্ন আছে আমি অর্ণব আপনাকে মুখস্থ করাবো ব্যাখ্যা সহ। যত প্রশ্ন আসে সলভ করাই দিব। এর সাথে মাত্র 70 টাকা দাম এই যে একটা ছোট বই অর্ণবস মডেল টেস্ট, এটা পড়াই দিব। সমস্যা তো নাই, সংগ্রহ করেন, বই নেন, আপনাদেরকে পড়াতে ভালো লাগে। তাহলে দেখেন, আমি একটা মানুষ বিকেল 5টায় ক্লাস শুরু করেছি, এখন রাত 11টা 17 বাজে। বিকেল 5টায় ক্লাস শুরু করেছি, এখন রাত বাজে 5টায় পেইড ব্যাচের ক্লাস নিয়েছি, 7টা 15-তে ফ্রি ক্লাস নিয়েছি, রাত 10টায় আবার আপনাদের জন্য যুক্ত হয়েছি। চলেন পরের প্রশ্ন আসি। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা শহর কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধের সেক্টর থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন আপনি পাবেনই। আপনি আবার ভাইবেন না সরকার বদল হয়ে গেছে কি মুক্তিযুদ্ধ আসবে না, অবশ্যই আসবে। মুক্তিযুদ্ধ স্কিপ করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ সেক্টর, হাতের লেখা যে পরিমাণ বাজে, সেক্টরকে লিখে ফেলি মেক্টর, চিন্তা করেন। ওকে, তার পেইড কোর্সে কি বই ফ্রিতে দেন? ওরে মাবুদ রে, আল্লাহ মাফ করো, দেখছেন অবস্থা। একজন বলতেছে স্যার পেইড কোর্সে কি বই ফ্রিতে দেন? না রে বোন ভাই, এই একটা মিহিরজিকে বইয়ের দাম 460 টাকা, তাহলে আমি পেইড কোর্সে বই দেওয়া হয় না। মানে আমাদের যেগুলো জবের ব্যাচে বই আমরা দেই না, কারণ জবের ব্যাচে বই দিয়ে আমরা কুল পাবো না। মানুষের যে আবদার রে। আমাদের থেকে বই নিতে পারবেন, ঠিক আছে। আমাকে সেদিন একজন বলতেছে, স্যার আপনার কোর্সে লাইফ টাইম অ্যাক্সেস পাওয়া যাবে। আমাকে বলতেছে, স্যার আপনার কোর্সে লাইফ টাইম অ্যাক্সেস। আমি বললাম লাইফ টাইম অ্যাক্সেস মানে? স্যার আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। আমি বললাম যে ভাই এটা কি হয় আসলে, বলো এটা কি হয়? আচ্ছা, আপনি যে যে ইন্টারনেট কেনেন, এমবি কেনেন, 15 জিবি 16 20 জিবি 30 জিবি কেনেন না, 7 দিন 10 দিন 15 দিন, কারণ 15 দিনের আগেই তো এমবি অনেকে শেষ করে ফেলে, আবার 15 দিন চলে যায় তাও এমবি থাকে, লাইফ টাইম কি অ্যাক্সেস দেয়? আপনি যে মিনিট কেনেন সেটার কি লাইফ টাইম অ্যাক্সেস পান? আচ্ছা সব বাদ, এই দেখেন আমার কি বলবো, ধরেন এই যে একটা ফোন আছে, এইটা একটা ফোন, এই ফোনটার কি লাইফ টাইম গ্যারান্টি আছে নাকি বলেন? আরে এটাও তো গ্যারান্টি দিছেই 1 বছর, প্রথমে 10 দিন রিপ্লেসমেন্ট দেয়, এরপরে মনে হয় 1 বছর মানে পার্টসের ওয়ারেন্টি দেয়, এরপরে দেখা যায় এটা 3 বছর পর ঝুরঝুর 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 হয়ে যায়। পৃথিবীতে কোন প্রোডাক্টের লাইফ, আরে আমার নিজের জীবনেরই তো লাইফ টাইম গ্যারান্টি নাই রে ভাই, আপনি কোর্সের লাইফ টাইম গ্যারান্টি কেমনে চান? আরে মাবুদ, আমি আগামীকাল বাঁচবো কিনা, আগামী 10 বছর বাঁচবো কিনা, আগামী আগামী কয়েক ঘন্টা বাঁচবো কিনা, এটার গ্যারান্টি তো নাই। লাইফ টাইম কোনো কিছু হয় না। লাইফ টাইম, এই যে বোর্ডটা, এই স্মার্ট বোর্ডটা দেখছেন না, এই স্মার্ট বোর্ডটা 5,000 ঘন্টার গ্যারান্টি আছে, 5,000 ঘন্টা এটা চলার সামর্থ্য আছে, এরপর এটা আস্তে আস্তে এটার কোয়ালিটি লস হইতে থাকবে। আচ্ছা চলেন মুক্তিযুদ্ধের সেক্টর। আচ্ছা, মুক্তিযুদ্ধকালীন সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা
মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। আচ্ছা, প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এই তাজউদ্দিন আহমেদের নির্দেশ দেন। এই তাজউদ্দিন আহমেদ কি করেছিলেন? আহমদ নির্দেশ দেন বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করার জন্য। আচ্ছা, এই সেক্টর ভাগ করেন কে? এম এ জি ওসমানী তিনি ভাগ করলেন। এই এম এ জি ওসমানী কে ছিলেন? বউ ভালো হলে লাইফ টাইম গ্যারান্টি হতে পারে একজন। আচ্ছা আচ্ছা, ও আপনাদের একজন বলতেছে মোটু পাতলু কি জরি। আচ্ছা, এটা হলো মোটু আর এটা হচ্ছে পাতলু। একজন বলতেছে মোটু পাতলু কি জরি। আপনি কি অর্ণব স্যার না মানে মিহির স্যার? আমি অর্ণব স্যার, আমি মিহিরজিকে বইয়ের সহযোগী লেখক, আর এটা হচ্ছে আমার অর্ণবজিকে, আমি বইয়ের প্রধান লেখক। এটা হলো মোটা আর এটা হচ্ছে পাতলু। তাহলে মোটু পাতলু কি জরি নাকি? আচ্ছা, এম এ জি ওসমানী। এই এম এ জি ওসমানী কে ছিলেন জানেন? মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন তিনি, এম এ জি ওসমানী। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করেন? 11টা সেক্টরে। সাব সেক্টর কয়টা ছিল? সাব সেক্টর হচ্ছে 64টা। বাংলাদেশের তখন ব্রিগেড ফোর্স কয়টা ছিল? ব্রিগেড ফোর্স কয়টা? 3টি ব্রিগেড ফোর্স। 3টি ব্রিগেড ফোর্স। যুদ্ধ অঞ্চল কয়টা? যুদ্ধ অঞ্চল 4টি যুদ্ধ অঞ্চল। তাহলে 4টি যুদ্ধ অঞ্চলে ভাগ করা হয়। 4টি ব্রিগেড ফোর্স তখন ছিল, সাব সেক্টর ছিল 64টা, সেক্টর ছিল 11টা। সেক্টর কয়টা? 11টা সেক্টর। আচ্ছা, এর মধ্যে খেয়াল করেন, এই 5 নম্বর সেক্টর সিলেট অঞ্চল ছিল, 4 নম্বর সেক্টর সিলেট অঞ্চল ছিল, ভাগ করে উপরে নিচে ভাগ করে সিলেট অঞ্চল। 3 নম্বর সেক্টর ছিল এই যে নরসিংদী, রায়পুরা, বেলাপোহ, মানে এই অঞ্চলগুলা। আর 2 নম্বর সেক্টর কোনটা ছিল? ঢাকার পার্শ্ববর্তী ঢাকা, প্রধান ঢাকা শহর কুমিল্লা, নোয়াখালী ছিল 2 নম্বর সেক্টর। ওকে, তাহলে ঢাকাতে সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন এটিএম হায়দার, মেজর এটিএম হায়দার এবং খালেদ মোশাররফ। এটিএম হায়দার আর কে? খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টরে। 3-এ ছিলেন মেজর কে এম শফিউল্লাহ, 4-এ ছিলেন সিআর দত্ত, 5-এ ছিলেন কাজী শওকত। এভাবে সেক্টর কমান্ডার গুলোকে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সেক্টর গুলো বাংলাদেশের দক্ষিণ দিক থেকে, নিচের দিক থেকে ভাগ করা শুরু হয়েছে। তাহলে সেক্টর গুলো ভাগ করা হয় কোন দিক থেকে? বাংলাদেশের দক্ষিণ দিক থেকে, অর্থাৎ সেই চট্টগ্রাম, পার্বত্য, যেরকম কক্সবাজার, এদিক থেকে ভাগ করা হয়েছে। বুঝতে পারলেন? আচ্ছা, মুক্তিযুদ্ধের সেক্টর গুলো নিয়ে আমরা আলোচনা করব, টেনশন নাই। আমাদের যে পেইড ব্যাচের ক্লাস আছে, সেই পেইড ব্যাচের ক্লাসে আমরা মুক্তিযুদ্ধের সেক্টর, মানে সেক্টর তামা বানায় দিব আমরা, ম্যাপিং এর মধ্যে একদম দেখে ইনশাআল্লাহ পড়ায় দিব। ভাইয়া ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ। আরেক ধাক্কায় সবাই একটু শেয়ার করে দেন তো, যারা শেয়ার করেন নাই প্লিজ, যারা শেয়ার করেন না তারা আরেক ধাক্কায় একটু শেয়ার করে দিবেন। যারা শেয়ার করেন না তারা আরেক ধাক্কায় একটু শেয়ার করে দিবেন। আমি খুবই খুশি হব যদি আপনারা আরেকটু শেয়ার করে দেন। আমি আসলেই খুবই খুশি হব যদি আরেকটু শেয়ার করে দেন, মন ভালো হয়ে যাবে। সত্যি বলছি, মন ভালো হয়ে যাবে। আরেকটু শেয়ার করে দেন না, এমন করেন কেন? কিপটামি করেন না, শেয়ার করে দেন, কিপটামি করেন না। দেখি আহসান আহমেদ, যুদ্ধ 4টি। আচ্ছা, কাজী সুজন, কে এস জেড, আচ্ছা বাহিনীর কথা বলছেন না। আরেক ধাকে একটু শেয়ার করেন তো, পড়াতে ভালো লাগছে। হ্যাঁ, পড়াবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, এর পরের প্রশ্ন, ইলেকট্রনিক টিন চালু করা হয় কত সালে? আচ্ছা, চলেন এইটা নিয়ে আলোচনা করি। এই টপিক কোত্থেকে আসছে এগুলো বোঝেন। শুধু এমসিকিউ মুখস্থ করলে আসলে পরীক্ষায় কমন কম পাবেন।
এমসিকিউ মুখস্থ করতে হবে টপিকটা বুঝে। এটা আসছে কর, রাজস্ব বা আপনি যে ট্যাক্স বলেন এই টপিক থেকে, কর, রাজস্ব, ট্যাক্স। আরেকটা ধাক্কা দেন, এই তো ধাক্কা দিচ্ছেন পরে বাড়তেছে মানুষ, ধাক্কা দেন না, দেন না, একটা ধাক্কা দেন। আচ্ছা দেখেন, কর, রাজস্ব, ট্যাক্স। আচ্ছা কর, এই কর বা এই যে ট্যাক্স, এই ট্যাক্স হচ্ছে দুই ধরনের, দুই ধরনের ট্যাক্স। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স। স্যার ফ্রি ক্লাসে ভাজা ভাজা করে দেন। হ্যাঁ, দেওয়ার চেষ্টা করি। ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে দুই ধরনের। আচ্ছা, তাহলে ডিরেক্ট ট্যাক্সের বাংলা হচ্ছে প্রত্যক্ষ কর, আর ইনডিরেক্ট ট্যাক্সের বাংলা হচ্ছে পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর, সহজ কথা, যেটা সরকারকে সরাসরি দিব, সরকারকে যেটা আমি সরাসরি দিব, সরাসরি দিব এটা ডিরেক্ট ট্যাক্স, আর সরকারকে যেটা আমি ঘুরায় পেঁচায় দিব সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। সহজ কথা, বুঝাইতে পারলাম? সরকারকে সরাসরি দিলে ডিরেক্ট, আর সরাসরি না দিলে ইনডিরেক্ট। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, তাহলে ভাইয়া প্রত্যক্ষ কর কোনগুলা? তাহলে ভাই প্রত্যক্ষ কর কোনগুলা? যেমন এই যে ইনকাম ট্যাক্স, আয় কর, এই আয়ের উপর যে সরকার ধার্য করে করটা, এই যে আয়ের উপর যে সরকার ধার্য করে কর ধার্য করে, এটাই হচ্ছে আয়কর, ইনকাম ট্যাক্স, আয়কর। আচ্ছা খেয়াল করেন, আপনি এই যে ভূমি কর দেন না, ল্যান্ড ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, এই ল্যান্ড ট্যাক্সটা হচ্ছে ভূমি কর, ভূমি কর। এগুলো সরকারকে আমরা ডিরেক্টলি দিয়ে দিই, ডিরেক্টলি দিয়ে দিই। ওকে আচ্ছা এবার আসেন ভাই, পরোক্ষ কর তাহলে কোনগুলা? পরোক্ষ কর, পরোক্ষ কর কোনগুলা? পরোক্ষ কর যেমন ভ্যাট, ভ্যাট, এই ভ্যাটের ইংরেজি কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন, সংযোজন কর, মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। আচ্ছা এই যে ভ্যাট, এই ভ্যাটের স্তর কয়টা জানেন? চারটা। ভ্যাটের স্তর হলো চারটা, লিখে রাখতে পারেন। ভিএটি, ভ্যাটের স্তর, এই ভ্যাটের স্তর হচ্ছে চারটা। স্তর কি কি? 5%, 7%, 10%, 15%, এই চারটা স্তরে আপনি ভ্যাট দিবেন। তাহলে এই 5 হচ্ছে সর্বনিম্ন স্তর, আর এই 15 হচ্ছে সর্বোচ্চ স্তর, ভ্যাটের সর্বোচ্চ স্তর এইটা। আচ্ছা খেয়াল করেন, আপনি আপনি ধরেন আজকে ঢাকা টু কক্সবাজার যাবেন, ঢাকা টু কক্সবাজার যাবেন, এই এয়ারের টিকিট কাটবেন। তাহলে এই যে ট্রাভেল ট্যাক্সটা নেয়, আপনি টিকিট যখন কাটবেন তখন একটা ট্যাক্স ওখানে অ্যাড হয়ে যাবে, টিকিটের সাথে অ্যাড হয়ে যাবে, সেটাকে আমরা ট্রাভেল ট্যাক্স বলি। এই ট্রাভেল ট্যাক্স কিন্তু আবার পরোক্ষ কর। যেমন আপনি বলতে পারেন এই যে আবগারি শুল্ক, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, সপূরক শুল্ক, এই সবগুলোই হচ্ছে পরোক্ষ কর। কাস্টম ডিউটিস বলি না, এই সবগুলোই হচ্ছে পরোক্ষ কর। ধরেন আপনাদেরকে, ধরেন আমি সহজ করে আরো উদাহরণ দিই, সহজ করে উদাহরণ দিই। ধরেন আমি বললাম, আমি বললাম আড়ং, তাহলে আড়ং-এ ধরেন আপনাদের ভাবিকে নিয়ে গেলাম আড়ং-এ, তাহলে আড়ং-এ ভাবিকে নিয়ে গিয়ে আমি কি করব না, আপনার ভাবি বলল যে আমাকে একটা কি কিনে দাও, শাড়ি কিনে দাও। ওকে শাড়ি, তাহলে শাড়িতে আসেন তো, শাড়ি কিনে দিব, আপনার আপনার ভাবিকে একটা শাড়ি কিনে দিব। তাহলে এই যে শাড়ি। আচ্ছা কি শাড়ি কিনতে চায় সে? আর যা হোয়াট এভার, যে ধরনের শাড়ি সে কিনতে চায়, শাড়ি কিনতে চায়। তাহলে ধরেন আড়ং-এর শাড়ি যে দাম রে বাবা, রে বাবা। ধরেন আমি ক্যাটাগরি দেই, ক্যাটাগরি এখানে সিলেক্ট করলাম। ধরেন আমি সিল্কের কিনলাম, মসলিন কিনলাম, জামদানি কিনলাম, কাতান কিনলাম,
ধরেন নাই, কি একটা অবস্থা, তাহলে কি কিনে দিব রে ভাই? নাই যদি থাকে, এই যে কত সুন্দর, বাপ রে বাপ, বাবারে বাবা। ধরেন এই একটা শাড়ির দাম দেখছেন, গ্রিন ব্রাশ প্রিন্টেড অ্যান্ড এমব্রয়ডারি মসলিন শাড়ি। এই শাড়ি তো আমার 1 মাসের বেতনের সমান রে ভাই। 10,000, 11,000 সামথিং, 11,000 সামথিং টাকা। ধরেন এটা আমি যদি কিনতে চাই তাহলে কি করতে হবে এখানে দেখি। একটু ব্যাগ ব্যাগ করলাম, গো টু ব্যাগ, ব্যাগে যাই। আচ্ছা, এইটার সাথে এই যে দেখেন, এই যে একটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এইখানে দেখেন, এই যে 11,102.27 দেখছেন নাকি? আচ্ছা, এরপরে এটার সাথে দেখেন এই যে ভ্যাট যুক্ত হয়ে 12,000 এত টাকা যুক্ত হয়ে গেল। তাহলে এই যে ভ্যাট যুক্ত হলো, একটা নির্দিষ্ট পার্সেন্টেজে এই ভ্যাটটা যুক্ত হলো, নির্দিষ্ট পার্সেন্টেজে একটা ভ্যাট যুক্ত হয়ে গেল। সেটা আমি এটা ভাউচার করলে দেখা যাবে কত পার্সেন্ট। আপনি খেতে যাবেন, ধরো আপনার ভাবিকে নিয়ে, বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি খেতে গেলাম, বাচ্চা কাচ্চাকে নিয়ে খেতে গেলাম, তাহলে খেতে গেলে একটা ভালো রেস্তোরাঁতে বসলে, শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ অর্থাৎ এসি ওয়ালা রেস্তোরাঁতে বসতে গেলে কি হয়, ওখানে খাবারের সাথে প্লাস সার্ভিস চার্জ অথবা ভ্যাট লেখা থাকে। এটাই অতিরিক্ত ওই প্রতিষ্ঠানকে দিচ্ছে, ওরা আবার সরকারকে দিয়ে দিবে। তাহলে এই ভ্যাটটা চালু হলো কেন? কারণ কি? কারণ হলো মানুষ এই ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়, ইনকাম ট্যাক্সে ফাঁকি দেয়, এই কারণেই সরকার চালু করছে ভ্যাট। এই ভ্যাট চালু হয়েছে 1991 সালে। এই ভ্যাটটা কবে চালু হলো? 1991 সালে ভ্যাট চালু হয়েছে, মূল্য সংযোজন কর চালু হয়েছে 1 জানুয়ারি 1991 সালে ভ্যাট চালু হয়। এবার আসেন ভাই, টিনটা কেমনে আসলো? টিন, আপনি সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনি যে আয় করতেছেন বছরে, এই আয়ের উপর যে ধার্যকৃত করটা আছে, সেই করটা আপনি দিবেন না সরকারকে? তাহলে সরকারকে যখন কর পরিশোধ করবেন, ট্যাক্স ক্লিয়ার করবেন, তখন সরকার আপনাকে একটা একটা সার্টিফিকেট দিবে, একটা কাগজ দিবে, একটা টিন নাম্বার দিবে, ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এই টিন মানে হচ্ছে ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন, আইডিএএনটিফিকেশন নাম্বার, ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার, যেটা এটার ই টিনটা চালু হয়েছিল 2012 সালে। ই টিন চালু হয় 12 সালের শেষের দিকে, ডিসেম্বরের দিকে ই টিনটা চালু হয়। তাহলে আগে এটা সরাসরি সরকারের মানে ওই ভূমি অফিস থেকে নিয়ে আসা যেত, এখন আমরা অনলাইনে এটা করতে পারি। অনলাইনে যখন হয়ে গেল, তখন এটার নাম হয়ে গেল ই টিন, অনলাইনের নাম হয়ে গেল ই টিন। তাহলে ইলেকট্রনিক ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে এই ই টিনটা চালু হয় 2013 সালে। কত সালে? 2013 সালে চালু হয়েছে। বুঝাইতে পারলাম? এই একটা টপিক পড়াতে গিয়ে সকল জিনিসগুলো একটু গুছায় নিয়ে আসছি। পরীক্ষার হলে এখান থেকে অ্যাটলিস্ট পরীক্ষায় প্রশ্ন পাবেন। দেখেন, বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে, বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে কোথা থেকে জানেন? এই মূল্য সংযোজন কর থেকে। মূল্য সংযোজন কর থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে। বুঝাইতে পারলাম? বলেন এইটার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? অর্থনীতির টপিকের থেকে এই প্রশ্নটা এসেছে, অর্থনীতি বাণিজ্য এই টপিক থেকে। চল আমরা 10 নম্বর প্রশ্নে আসি। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটা? জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটা? আপনারা আবার ভাইবেন না, আমি কিন্তু আজকের পরীক্ষা, চাকরি পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করানোর চেষ্টা করবো আজকে। পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত, জানেন না আপনাদের আবার একটু যাওয়ার তাড়া থাকে, জানি না তারা আপনাদের এত বেশি কেন। জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিনের পরিচয়, তিনি শিল্পাচার্য, শিল্পাচার্য, তিনি জাতীয় অধ্যাপক, তিনি শিল্পাচার্য, তিনি জাতীয় অধ্যাপক। তিনি যে জাতীয় অধ্যাপক হয়েছেন 1975 সালে জাতীয় অধ্যাপক হয়েছেন, চিত্রশিল্পীদের মধ্যে একমাত্র ব্যক্তি তিনি
চিত্রশিল্পীদের মধ্যে একমাত্র ব্যক্তি তিনি যিনি জাতীয় অধ্যাপক হবার গৌরব অর্জন করেছিলেন। ওকে, আচ্ছা খেয়াল করেন উপাধি, তার উপাধি হচ্ছে শিল্পাচার্য, তিনি উপাধি পেয়েছিলেন এটা। আচ্ছা এরপরে আসেন, এই জয়নুল আবেদিন বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী, বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী, বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হচ্ছেন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের জন্ম হলো কিশোরগঞ্জের, ময়মনসিংহ এর কিন্তু, হ্যাঁ ময়মনসিংহ এর কিশোরগঞ্জের কেন্দুয়ায়, কেন্দুয়া এই গ্রামটাতে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ময়মনসিংহ এর কিশোরগঞ্জের কেন্দুয়ায় জন্মগ্রহণ করেছিলেন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন তিনি কি কি প্রতিষ্ঠাতা দেখেন, তিনি প্রতিষ্ঠাতা ঢাবি চারুকলা যে অনুষদটা আছে, এই চারুকলা অনুষদের তিনি প্রতিষ্ঠাতা। আর এই জয়নুল আর্ট গ্যালারি, জয়নুল আর্ট গ্যালারি, এই জয়নুল আর্ট গ্যালারিটা আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, এটা প্রায় পরীক্ষা আসে জয়নুল আর্ট গ্যালারি কোথায় আছে। জয়নুল আবেদিন তার মৃত্যু হয় 1976 সালে এই ঢাকার পিজি হাসপাতালে, ঢাকার পিজি হাসপাতাল যেটা আছে সেই ঢাকার পিজি হাসপাতালে তিনি মারা যান। পিজি হাসপাতালে মারা যাওয়ার বেডে শুয়ে শুয়ে তিনি একটা চিত্রকর্ম এঁকেছিলেন। তার যে শেষ চিত্রকর্ম, তার যে শেষ চিত্র সেটা ছিল দুই মুখ, দুই মুখ। তাহলে জয়নুল আবেদিনের শেষ চিত্রকর্মের নাম হলো দুই মুখ। জয়নুল আবেদিন 1943 সালের দুর্ভিক্ষ, 1943 সালের দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন। 43-এর দুর্ভিক্ষের, তার এই যে 1943 সালের দুর্ভিক্ষের ছবি যেটা, তার নাম ছিল ম্যাডোনা 43, ম্যাডোনা 43। এরপরে 1970 সালে ভোলার মনপুরা দ্বীপে যে ঘূর্ণিঝড় হলো সেই চিত্রকর্ম এঁকেছিলেন মনপুরা 70 নামে, মনপুরা 70 নামে। এছাড়াও তিনি এঁকেছেন সংগ্রাম চিত্রকর্ম, সংগ্রাম, তারপরে হচ্ছে বিদ্রোহী গরু, বিদ্রোহী গরু, গরুর গাড়ি, গরুর গাড়ি, আরো অনেকগুলো চিত্রকর্ম আছে এই জয়নুল আবেদিনের। তো জয়নুল আবেদিন বাংলাদেশের খুবই প্রখ্যাত একজন ব্যক্তি। আমরা প্রায়শই পরীক্ষায় দেখি জয়নুল আবেদিন থেকে প্রশ্ন আসতো, প্রায়শই দেখি জয়নুল আবেদিন থেকে প্রশ্ন। সংগ্রামও তার চিত্রকর্ম, কিন্তু দুই মুখ তার চিত্রকর্ম, সংগ্রাম ছিল। এই সংগ্রাম চিত্রকর্মে তিনি বাঁচা মরার লড়াই, শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের কথা তিনি ফুটিয়ে তুলেছেন। এই সংগ্রাম, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি আমার পেইড ব্যাচে প্রত্যেকটা চিত্রকর্ম দেখিয়ে দেখিয়ে তাদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ, আমি বলছি আপনাদেরকে। আচ্ছা আমাদেরকে বলেন তো পটুয়া, এই পটুয়া বলে পরিচিত ছিলেন কে? পটুয়া বলে পরিচিত ছিলেন কে বলেন? পটুয়া বলে পরিচিত ছিলেন কে? পটুয়া বলে পরিচিত ছিলেন কে? পটুয়া বলে পরিচিত ছিলেন কে? দেখি অ্যান্সার করেন। আচ্ছা যারা আছেন সবাই উত্তর করার চেষ্টা করেন। পটুয়া বলে পরিচিত ছিলেন কে? স্যার আজকে আসা পরীক্ষা প্রশ্নগুলো সলভ করাবেন কখন? এই যে এখনই সলভ করাবো। চাকরি পরীক্ষা আজকে আসা পরীক্ষা প্রশ্নগুলো সলভ করাবেন কখন? আচ্ছা সলভ করাবো, দেখেন এই যে সলভ করাবো এখনই। আপনারা জাস্ট এটা করেন, পটুয়া বলে পরিচিত ছিলেন কে? কামরুল হাসান না? আচ্ছা স্যার ব্যাচে কিভাবে অ্যাড হব, জিকে ব্যাচে কিভাবে অ্যাড হব? আচ্ছা জিকে ব্যাচে কিভাবে অ্যাড হবেন না, জিকে ব্যাচে ভর্তির জন্য অর্ণবস ক্লাসরুম পেজে মেসেজ দেন তাহলেই হবে। অনেকে কে কে যেন টাকা পাঠাইছেন, মেসেজ দিচ্ছেন। আচ্ছা দেখেন একটু সময় দিন, সময় দিলে ভালো করার সম্ভাবনা অনেক বেশি।
দেখেন আজকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে আমরা এটা একটু সলভ করে আপনাদেরকে করাতে চাই আর কি। আমি ব্যক্তিগতভাবে চাই, আমি ব্যক্তিগতভাবে সলভ করায় দিতে চাই। দাঁড়া সেভ করে নেই, একটা একটা করে সলভ করাবো ইনশাআল্লাহ, অস্থির হওয়ার কিছু নাই। হ্যাঁ, দেখি কোথায় কোথায় কি আছে। দেখেন আজকে এই যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্ন আসছে। কি কি প্রশ্ন আসছে দেখেন। দেখেন প্রশ্ন কি আসলো, প্রশ্ন আসলো হচ্ছে কোনটি উপদ্বীপ, কোনটি উপদ্বীপ, কোনটা উপদ্বীপ। তাহলে এটা হলো আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন। কোনটা উপদ্বীপ? সৌদি আরব, জাপান, কিউবা। এই যে কোরিয়া তো একটা উপদ্বীপ, তাহলে কোরিয়া, কোরিয়া থেকে প্রশ্ন আসছে। বিশ্বের বৃহত্তম হ্রদ, তাহলে এই যে লেক, এই লেক থেকে প্রশ্ন আসছে। বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর, এশিয়াতে আছে কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর আছে। তাহলে দেখেন উপদ্বীপ থেকে আসছে, লেক থেকে আসছে। এরপরে দেখেন এই যে আমি গতদিন খেলাধুলা নিয়ে প্রশ্ন দিলাম না আপনাদেরকে, পড়াইলাম না সাম্প্রতিক ক্লাসে। দেখেন 2026 সালে ফুটবল বিশ্বকাপে কয়টি দেশে অনুষ্ঠিত হবে? দেখেন প্রশ্ন আছে 26 সালে 3টা দেশে অনুষ্ঠিত হবে, কানাডা, ইউএসএ, মেক্সিকো। আমি খেলাধুলা নিয়ে পড়াইছি না, দেখেন একদম সরাসরি ক্লাস থেকে প্রশ্ন কমন আসছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কবে প্রতিষ্ঠা হয়? এটা জাতিসংঘ থেকে আসছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল 2006 সালে আসছে। রেড ইন্ডিয়ান কারা? আমি আপনাদেরকে সবসময় বলি উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী। দেখেন আমেরিকার আদি আদিবাসীরা যারা, তাদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান। দেখা যায় না ক্লিয়ার, ক্লিয়ার দেখা যায়, আপনি ঠিকঠাক মতো দেখেন। আচ্ছা এরপরে দেখেন ভাস্কো দা গামা, ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক কালিকট বন্দরে এসে পৌঁছাইছিল প্রাচীন। এটা ইংরেজ শাসনের এই জায়গায় আমরা আলোচনা করব। ভাস্কো দা গামা পর্তুগিজ। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী বর্তমানে কোথায় অবস্থিত? ট্রয় নগরী তুরস্কে। এটা অসংখ্যবার আসছে, অসংখ্যবার। আপনি আমাকে দেখান এখানে কোন কোশ্চেন মানে নতুন আছে কিনা, এগুলো সব রিপিট কোশ্চেন। দেখেন বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার ছিল? বঙ্গভঙ্গ তো অসংখ্যবার পড়াইছে, এটা প্রশাসনিক সংস্কার ছিল। তারপরে পরের প্রশ্ন, এটা সাম্প্রতিক। জুডিশিয়াল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কি? বিচারপতি ফারা মাহবুব, বর্তমানে যেটা আছেন বিচারপতি ফারা মাহবুব। বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? এই যে আমরা আজকের প্রশ্ন সলভ করাইলাম না, 20তম নাকি 21তমতে আজকে করাইছি, যে বিচারপতিকে কেউ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিতে পারে? পড়াইছি, মনে আছে? আজকের পড়াইছি, বিসিএস এর কোশ্চেন এটা, যারা করছেন যে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কাকে নিয়োগ দিতে পারে রাষ্ট্রপতি? এই যে প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে রাষ্ট্রপতি। আচ্ছা এর পরের কোশ্চেনটা দাঁড়ান। তার পরের কোশ্চেন দাঁড়ান দেখছি। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি কোন দেশে পিরামিড আছে? পিরামিড রয়েছে কোন দেশে? দেখেন আমরা ওই যে মিশর পড়াতে গেলে, পিরামিড পড়াতে গেলে, লেখা তো চোখেই দেখা যাচ্ছে না, চশমা পরে। হ্যাঁ চশমা পরে নেন। পিরামিডের দেশ কোনটা? তাহলে সবচেয়ে পিরামিডের দেশ হচ্ছে মিশর। আর সবচেয়ে বেশি পিরামিড আছে কোথায়? সুদানে। দারিদ্র বিমোচন অবদানের জন্য বাংলাদেশের নাইট উপাধি পেয়েছেন কে? ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। দেখেন সংসদের সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করে কে? চিফ হুইপ, সংসদের শান্তি শৃঙ্খলা রক্ষা করে। জাতীয় সংসদ থেকে প্রশ্ন আসছে। পারমাণবিক শক্তি ব্যবহারকারী তালিকায় 33 নম্বর। যে গতদিন আমরা সাম্প্রতিক পড়াতে গিয়ে বলেছিলাম না, সাম্প্রতিক পড়াতে গিয়ে আমরা কি বলেছিলাম? সাম্প্রতিক পড়াতে গিয়ে তো আমরা বলেছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই জিনিসগুলা মনে আছে? যারা ক্লাস করছেন দেখেন। ভাষাঞ্চল, নোয়াখালীর জেলার ভাষাঞ্চল চর পড়াতে গিয়ে বলেছি, নোয়াখালী পড়াতে গিয়ে বলেছি, হাতিয়াদ্বীপ পড়াতে গিয়ে বলেছি। দা গল, ফ্রান্সের প্রাচীন নাম হচ্ছে দা গল, ফ্রান্সের পূর্ব নাম। জাতিসংঘ, জাতিসংঘ নিয়ে আমরা সেদিন ক্লাস নিলাম ফ্রিতে, জাতিসংঘ নিয়ে পড়াইছিলাম। জাতিসংঘের সদস্য নয় কোন দেশ? ভ্যাটিকান সিটি। জাতিসংঘের সদস্য না, পর্যবেক্ষক রাষ্ট্র সে ভ্যাটিকান সিটি। এই যারা সিনিয়র স্টাফ নার্স, সেদিন আপনাদের পেজ ব্যাচে পড়াইছিলাম, ফ্রি ক্লাসেও পড়াইছি। দেখেন এরপরে দেখেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা। ভেটো পড়াইছে না? ভেটো পাওয়ার দেশ হচ্ছে 5টা। ভেটো মানে আমি মানি না, জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ যারা তারাই। বাংলাদেশের জলসীমা কত কিলোমিটার? পড়াইছে কিনা দেখেন। বাংলাদেশের জলসীমা কত কিলোমিটার? 711, 711 কিলোমিটার।
সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? যুক্তরাষ্ট্র। যেহেতু পরমাণু এগুলো আলোচনায় আসছে। বাংলাদেশে এই যে 26 নম্বর কোশ্চেন একদম নিচে, ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টা? এটাও সেদিন আলোচনা করছি। ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টা? 4টা। স্পার্সও যখন পড়াতে গিয়েছিলাম তখন ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা 4টা। আচ্ছা, এরপরে দেখেন, আরব দেশ সময়ে মধ্যপ্রাচ্যের উপর তেল অবরোধ করে 1973 সালে, ওই যে আরব ইসরায়েলের সংকটের সময়। আরব ইসরায়েলের সংকটের সময় বাংলাদেশে দেখেন, বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? বলেছি না, বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর আর সবচেয়ে নিচু জেলা কিশোরগঞ্জ। দেখেন এই যে কিশোরগঞ্জ। ধোলাই খাল খনন করেন কে? সুবেদার ইসলাম খান, যখন তিনি এই 1610 সালে জাহাঙ্গীরনগর রাজধানী করেছেন, ওই সময় ধোলাই খাল খনন করেছিলেন বুড়িগঙ্গা। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ দেখেন, একদম হুবহু ক্লাস থেকে রিপিট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? এই যে পুন্ড্র জনপদ, আজকেও মনে হয় আলোচনা করছিলাম। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী, এটা আজকেও 20তম বিসিএস এর ক্লাসে আলোচনা করছি পেইড ব্যাচ। এই 30 পর্যন্তই সাধারণ জ্ঞান। এটা কোথায় আসছে? এটা আসছে হলো এই যে কি বলে এটাকে, জুডিশিয়াল এর পরীক্ষা এটা কমন আসছে। আচ্ছা, আরো পরীক্ষা হয়েছে আজকে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন জেলা প্রশাসকের কার্যালয়, অফিস সহায়ক জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষায় কিছু প্রশ্ন আসছে, আমি দেখাচ্ছি। জেলা প্রশাসক কার্যালয় খাগড়াছড়ি, সেখানে কি প্রশ্ন আসছে দেখেন। জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি, প্রশ্ন কি আসছে? লিখিত প্রশ্ন আসছে, হ্যাঁ লিখা। বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রথম গোলদাতা কে? আরে ভাই, বিশ্বকাপটা শুরু হলো, আমার পেজে আমি মেসেজ দিছি যে গোলকিপার কে, এই যে হুলিয়ান কিনিয়ানেস, কিনিয়ানেস, মেক্সিকো। প্রথম গোলদাতা কে? আমার পেজে কিন্তু পোস্ট দেয়া আছে, এটা প্রথম গোলদাতা কে। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। আচ্ছা দেখেন, উত্তরা গণভবন, সেদিন রাতেই আলোচনা করলাম উত্তরা গণভবন নিয়ে, নাটোরে আছে। দেখেন, আমি যারা আমার রেগুলার ক্লাস করেন তারা হয়তো বলতে পারবেন। আচ্ছা, এরপরে সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। এই যে একটু আগে আমরা সাঙ্গু সাঙ্গু পড়ালাম না, সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু, তাহলে সাঙ্গু ভ্যালি কোথায়? চট্টগ্রামে। ভ্যালির টপিক থেকে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ আলোচনা করেছি পূর্বে। ওয়াইফাই ওয়ার্ল্ড স্টুডিওতে জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্কে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। অফিস সহায়কের দায়িত্ব কর্তব্য সম্পর্কে লিখুন। তাহলে এই যে দুইটা প্রশ্ন, আরেকটা আছে গতকালকে, আজকে তো শনিবার, গতকালকে যে প্রশ্ন হয়েছে সেটা দেখাই। গতকালকে যেটা হলো, আজকে এগুলো আজকে 13 তারিখের প্রশ্ন। আচ্ছা, গতকালকে 12 ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রশ্ন আসছে, সেখানে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে, জিকে আসছে কিনা দাঁড়ান দেখে নিই। ভূমি জরিপ অধিদপ্তরে, সেখানে জিকে তো দেখতেই পাচ্ছি না রে ভাই। দাঁড়ান, এইখানে থাকতে পারে, এইখানে এইখানে থাকতে পারে, এই যে এইখানে দেখতে থাকতে পারে। দেখেন, বৈষম্য পদাবলী, এটা বাংলা টপিক। চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রে, এটা জিকের মধ্যেও আসে, বাংলার মধ্যেও আসে। ওকে, আচ্ছা। সংবাদ প্রভাকর এবং সংবাদ রত্নাবলী পত্রিকার ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটা আরো কয়েকবার রিপিট আসছে। সংবাদ প্রভাকর একটা আমি বই থেকে কমন তাকায় দেখাইছিলাম। তারপরে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এটা বাংলায়ও আসে এবং সাধারণ জ্ঞানে আসে, সুভাষ মুখোপাধ্যায়। ছন্দের জাদুকর, সেদিনই আমরা কবি সাহিত্যিকদের উপাধি পড়াতে গিয়ে, রবীন্দ্রনাথের উপাধি পড়াতে গিয়ে, তারপরে বনলতা সেন কবিতা পড়াতে গিয়ে, জীবনানন্দ দাশ পড়াতে গিয়ে কিন্তু বলেছিলাম ছন্দের জাদুকর, এই সত্যেন্দ্রনাথকে ছন্দের জাদুকর রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দিয়েছেন। তারপরে এগুলো, তারপরে এই টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত, এটা বাংলা কৃষ্টি কালচারের টপ। এই কয়টাই আসছে হলো এর পরীক্ষায়, রেকর্ড কিপারের পরীক্ষায়। আমি ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে দিয়ে দিব এই জিনিসগুলো। আচ্ছা, এবার আসেন, আমাদের পেইড ব্যাচের ক্লাস জিকে রিস্টার্ট ব্যাচ, আপনাদের যাদের জিকে এখনো রিস্টার্ট হচ্ছে না তাদের জন্য এই জিকে রিস্টার্ট ব্যাচ। এখানে আমি আমার পেইড ব্যাচে 100+ লাইভ ক্লাস নিব, 100+ লাইভ ক্লাস শুধু আমি নিব আমার এই ব্যাচটাতে ইনশাআল্লাহ। আর ফ্রিতে 600+ ক্লাস নিব ইনশাআল্লাহ, কোশ্চেন সলভ টলভ এগুলা মিলাই আমি বলছি, আল্লাহ ভরসা। আর এই আমার পেইড ব্যাচে 5000 কোশ্চেনের এমসিকিউ এক্সাম হবে।
এক্সাম হবে এই ব্যাচটাতে, রেজিস্টার্ড ব্যাচ 3.0 এই ব্যাচটাতে। কোর্স ফি কত ভাইয়া? কোর্স ফি খুব বেশি না, 1020 টাকা হলো আমাদের কোর্স ফি অনলি জিকে। এটা প্রিমিয়াম ব্যাচ, 8 থেকে 10 মাস ব্যাপী প্রিমিয়াম ব্যাচ। তার প্রণালীর ক্লাস কোথায় হবে? প্রণালীর ক্লাস পেইড ব্যাচে হবে ইনশাআল্লাহ। তো এই ব্যাচটাতে ভর্তির জন্য 01793635815 01793635815। এটা অনলি জিকে ব্যাচ। সেকেন্ড টাইমার্সদের ব্যাচ আলাদা আর জবের ব্যাচ আলাদা। যারা বিসিএস, ব্যাংক জব, চাকরি, নন ক্যাডার, ক্যাডার আর মানে স্বাস্থ্যকর্মী, সিনিয়র স্টাফ, নার্স পরীক্ষা টরীক্ষা দিবেন, জিকে এটাতে ভর্তি হতে পারেন। যারা সাধারণ জ্ঞান খুব চমৎকার করে পড়তে চান, একদম অ্যাডভান্স লেভেলে পড়তে চান, তাদের জন্য, যাদের সাধারণ জ্ঞানে খুব সমস্যা, পর্যাপ্ত পরিমাণ ক্লাস এখানে থাকবে। এটা আমার বিকাশ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01793635815। আচ্ছা, আমাদের ক্লাস রুটিন হচ্ছে শনি, রবি, সোম বিকেল 5টায় পেইড ব্যাচের ক্লাস, আমাদের ক্লাস রুটিন। এবার আসেন, আপনাদের মধ্যে অনেকে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা দিবেন, স্বাস্থ্যকর্মীতে পরীক্ষা দিবেন, অনেকে এনটিআরসিএ প্রাইমারির পরীক্ষা দিবেন, অনেকে এই যে জুডিশিয়ালের পরীক্ষা দিবেন, জুডিশিয়ালের পরীক্ষা দিবেন, আরো 10 থেকে 20 গ্রেডের যত চাকরির প্রিপারেশন যারা নিতে চান, 10 থেকে 20 গ্রেডের যত চাকরির প্রিপারেশন যারা নিতে চান, তাদের জন্য কিন্তু আমাদের অল সাবজেক্টের ব্যাচ আছে। অল সাবজেক্টের ব্যাচ, এইটার কোর্স ফি হলো 1000 টাকা। এটা জবের ব্যাচ, অল সাবজেক্টের কোর্স ব্যাচ। তো যারা অল সাবজেক্টের ব্যাচে পড়তে চান, এটা 3 মাস ব্যাপী কোর্স, এই ব্যাচে আমরা পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আসেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে হেল্প করব, সহযোগিতা করব সর্বোচ্চ। এটা অল সাবজেক্টের কোর্স কিন্তু। হ্যাঁ, কেউ আবার অ্যাডমিশনের শিক্ষার্থী হয়ে এই ব্যাচে যুক্ত হয়ে যায় না, তাহলে কিন্তু আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। যারা অল সাবজেক্টের তারা এখানে আসতে পারেন, আর যারা অনলি জিকে পড়তে চান তারা আমাদের জিকে ব্যাচে আসবেন। আমি ভাই সহজ কথা, এই 10টা এমসিকিউ 10 মিনিটে শেষ করে ফেলা যায়, কিন্তু আমি এই 10টা এমসিকিউ কে আমি দেখেন ব্যাখ্যা করে, টপিক বুঝিয়ে, কোথা থেকে আসছে এটা একদম বিশ্লেষণ করে আপনাদেরকে টপিক আইডেন্টিফাই করে দিয়েছি। জীবনে অনেক টাকা নষ্ট করবেন, অ্যাটলিস্ট অর্ণব ভাইয়ের কাছে 1000 টাকা ইনভেস্ট করেন, অ্যাটলিস্ট 1000 টাকা ইনভেস্ট করেন, দেখবেন এই টাকাটা বিফলে যাবে না, কথা দিলাম। কষ্ট করে পড়াই, সারাটা দিন পড়াই, ফ্রি ক্লাসে এত পড়াই, 2-4টা মানুষ আপনারা আমাদের কাছে পড়বেন, বই কিনবেন। এই জন্যই, এই জন্য বলি যে আসেন, আমরা সহযোগিতা করব, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে করতে পারেন। আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন যদি থাকে, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন আপনারা করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একজন কমেন্ট করেছেন, আচ্ছা আপনাদের 2-4 জনের কমেন্ট পড়ি। আপনার ফ্রি ক্লাস দেখলেই বোঝা যায় পেইড ব্যাচের ক্লাস কতটা প্রিমিয়াম। কমেন্ট করেছেন হলো আরিফ খান। আপনাদের কমেন্ট গুলো একটু পড়ি। হানজেলা হাফিজ, ক্লাস কি শেষ? না ভাই, ক্লাস শেষ। মিম আক্তার বলেছেন, ইমরান হাসান। আমাদের পেইড ব্যাচে মোটামুটি প্রায় জিকে ব্যাচে প্রায় 200 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, জবের ব্যাচে প্রায় 100+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এই জাস্ট এই কয়েকদিনে। আপনারা বাকি থাকবেন না, আশা করি আপনারা যুক্ত হয়ে যাবেন। ওকে, তাহলে আজকে প্রেডিকশন কি বললেন? ব্রাজিল আর মরক্কোর প্রেডিকশনটা কি? ব্রাজিল আর মরক্কোর প্রেডিকশনটা কি বলে যান, 1 মিনিট লাস্টে বলে যান, ব্রাজিল আর মরক্কোর প্রেডিকশনটা কি?
ব্রাজিল আর মরক্কোর প্রেডিকশন বলেন। আজকের ক্লাস কেমন লেগেছে জানায়েন। সজীব মিয়া আলহামদুলিল্লাহ ভালো ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ। যারা ক্লাস নোট করেন তারা জানাবেন রেগুলার ক্লাস কেমন হয় না হয়। তাহলে টপ 10 এমসিকিউ আমরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ঠিক আপনাদের সাথে সন্ধ্যা 7:15 এবং রাত 10টায় ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই, নিরাপদে থাকেন, মন ভালো রাখেন, হাসি খুশি থাকেন ভাই। আপনাদের জন্য সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক প্রীতি। আল্লাহ হাফেজ।